আজকে শুরু করছি ম্যাগনেটিজমের পার্ট 4 অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম এর 4 নম্বর চ্যাপ্টার। আজকে প্রথমে 4টা টপিকের নাম লেখা আছে। নিউটনের আধান নেই তবু কেন চৌম্বক ভ্রামক থাকে? দেখো এই কোশ্চেনটা আগে বলেছিলাম একটা ভিডিওতে, তাই অ্যান্সারটা তোমরা হয়তো করেছো কিনা জানি না। দেখো যে কোনো এলিমেন্টারি পার্টিকেল যাই হবে না কেন, এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে তার কি থাকবে? আধান থাকবে প্লাস স্পিন। আধান এবং স্পিন থাকবে, অর্থাৎ কি আধান এবং স্পিন থাকলে কী হবে? নিজস্ব চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক থাকবে। তাহলে কী হবে? যে কোনো এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে আধান থাকবে প্লাস স্পিন থাকবে এবং অর্থাৎ নিজস্ব চৌম্বক ভ্রামক থাকবে। কিন্তু নিউটনের আধান নেই কিন্তু স্পিন আছে, তাহলে নিউটন কী হচ্ছে? এলিমেন্টারি পার্টিকেল নয়। তাহলে কোত্থেকে আসছে চৌম্বক ভ্রামক? নিউটন হচ্ছে কি 3টে ফান্ডামেন্টাল কণা দিয়ে গঠিত, হচ্ছে কি একটা আপ আর দুটো ডাউন। একটা নিউটন হচ্ছে কি একটা আপ কোয়ার্ক দুটো ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, এবং এদের হচ্ছে কি এর আধান হচ্ছে কত? +2/3, এর হচ্ছে -1/3, এর -1/3। নিট চার্জ কত হয়? 0 হয়। কিন্তু এদের এই আপ ডাউন যেগুলো আছে এই কোয়ার্কগুলোর ম্যাগনেটিক মোমেন্টের জন্য নিউটনের ম্যাগনেটিক মোমেন্ট দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? এই কোশ্চেনটা টেস্ট পেপারে প্রায় দেয়। তাহলে কী লিখব? যে কোনো এলিমেন্টারি কণার নিজস্ব চৌম্বক ভ্রামক থাকে, তার সাথে আধান ও স্পিন বর্তমান থাকে। কিন্তু নিউট্রনের কোনো আধান নেই, কিন্তু কি আছে? কিন্তু হাফ এইচ কাট স্পিন বর্তমান। নিউট্রন কি হচ্ছে? তিনটি কোয়ার্ক দ্বারা গঠিত। এই কোয়ার্কের বা বলা হয় এই ফান্ডামেন্টাল কণার জন্যই নিউট্রন চৌম্বক ভ্রামক প্রদর্শন করে। এর মান কত? μ1 এর মান কত? -9.66 × 10⁻27 জুল পার টেসলা। তাহলে কী হবে? এই কোয়ার্কগুলো কি পরবর্তীকালে জানতে পারবে? অর্থাৎ ফান্ডামেন্টাল পার্টিকেল মানে যেগুলো আছে কণাগুলো, তাদের গঠন আছে কি কোয়ার্ক দ্বারা গঠিত হয়। এবং নিউটনের ভেতরে ওই 3টে আছে, আপ আপ ডাউন ডাউন আরও আছে। তাহলে এই 3টে দিয়ে গঠিত। এদের নিট চার্জ কত? 0। কিন্তু এদের ম্যাগনেটিক মোমেন্ট 0 হয় না, মানে লব্ধি ম্যাগনেটিক মোমেন্ট 0 হয় না। সেই জন্যই নিউটন কণা কী করে? চৌম্বক ভ্রামক প্রদর্শন করে। এটা বিস্তারিত জানার দরকার নাই, এখন এইটুকু জেনে রাখবে, নোট করে নাও। সেকেন্ড কোশ্চেন দেখো, জাইরোম্যাগনেটিক রেশিও কী? আমরা দেখো একটা আহিত কণার ক্ষেত্রে কি দেখেছিলাম যে চৌম্বক ভ্রামক PM = কি এসেছিল? Q/2m × L, যেখানে PMটা কি? চৌম্বক ভ্রামক। আবর্তনের জন্য কি? চৌম্বক ভ্রামক। আর এটা হচ্ছে কি? কৌণিক ভরবেগ। তাহলে এদের অনুপাতটা কত হবে? PM/L = কত হবে?
কিউ বাই 2m, এখানে শুধু মানটা নিলাম। তো এটা হচ্ছে কি আমার, একে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও। বা অনেক সময় গাইরোম্যাগনেটিক রেশিও বলা হয়, আমি জাইরো বলছি, গাইরোম্যাগনেটিক রেশিও বলে, উচ্চারণ যেমন করবে। এটাকে অন্যভাবে লেখা যেতে পারে কি, আবর্তনশীল আহিত কণার কক্ষপথে আবর্তনশীল আহিত কণার কক্ষপথে আবর্তনশীল আহিত কণার চৌম্বক ভ্রামক ও কক্ষীয় কৌণিক ভরবেগ এর অনুপাতকে বা কক্ষীয় চৌম্বক ভ্রামক বলা হয়, অনুপাতকে বলা হয় গাইরোম্যাগনেটিক রেশিও। তাহলে কী লিখবো, গাইরোম্যাগনেটিক রেশিও, বা এটা বলতে পারো চৌম্বক ভ্রামকের মান কত দেখেছিলাম, কিউ ভি আর বাই 2, এর মান কত হয় এম ভি আর কৌণিক ভরবেগ, এটা আসবে কিউ বাই 2m। এরপর এখানে ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের মান বসবে, আধান বসবে, প্রোটনের ক্ষেত্রে প্রোটনের মান বসবে, আধানের মান বসবে, মাস বসবে, তাহলে রেশিওগুলো পেয়ে যাব। তাহলে এটা কাজ কি, এটাকে আমি কেন রেশিওটা দরকার আমার, এটা কি কাজে লাগবে, এটাকে দেখে নিই, নোট করে নাও। এটা কোনো সংস্থারকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তা সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কী সেটা গাইরোম্যাগনেটিক রেশিও থেকে জানা যায়। নোট করেছো, এটা মুছে দিচ্ছি। তাহলে সিগনিফিকেন্স কী লিখব, কোনো সংস্থা, কোন সংস্থা যাদের চৌম্বক ভ্রামক আছে চৌম্বক ক্ষেত্রে তাদের প্রভাব জানার জন্য গাইরোম্যাগনেটিক রেশিও ব্যবহার করা হয়। নোট করে নাও। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা কী ছিল, যে নিউ কম্পাঙ্কে আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত। তাহলে আমরা কি লিখেছিলাম, চৌম্বক ভ্রামক সমান পি এম ইকুয়াল টু কি জানি কত, আই ইন্টু এ, তাই তো। তাহলে আই সমান আমরা কী লিখতে পারি, কিউ বাই টি ইন্টু এ। তাহলে 1/t সমান কত হয় কম্পাঙ্ক, তারপর টি সমান হচ্ছে একবার আবর্তনের সময় হচ্ছে টি, তাহলে টি সেকেন্ডে আবর্তন করে কত, একবার, এটা নিয়ে এলাম। 1 সেকেন্ডে কত আবর্তন করবে, তাহলে 1/t, আর সেটা হচ্ছে কি কম্পাঙ্ক এন। তাহলে 1 সেকেন্ডে একটা কণা কতবার আবর্তন করবে সেটা হচ্ছে কি কম্পাঙ্ক, আর সেটা হচ্ছে 1/n ইকুয়াল টু 1/t। তাহলে কত আছে সেটা আমার, ইকুয়াল টু নিউ কিউ ইন্টু এ। তাহলে কিউ এর মান কত ইলেকট্রনের ক্ষেত্রে, ই, তাহলে ই নিউ আধান ইন্টু ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। যেখানে হচ্ছে কি পিএমটা হচ্ছে চৌম্বক ভ্রামক, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ একক সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করবে, পাই আর আর স্কোয়ারটা হচ্ছে কি ব্যাসার্ধ, যে কক্ষপথে আবর্তন করছে তার ব্যাসার্ধ। এটা শুধুমাত্র মানটা লিখলাম, কোনো রকম ভেক্টর চিহ্ন দিচ্ছি না। চার নাম্বারটা কি বলেছে,
যে 200 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার চৌম্বক ভ্রামক বিশিষ্ট দণ্ডচুম্বককে বি এত সুষম চৌম্বক ক্ষেত্রে ঝোলানো হলো, সাম্যাবস্থা থেকে 30 ডিগ্রি কোণে ঘোরাতে প্রয়োজনীয় টর্ক কত? তাহলে আমরা কি টর্ক কত হবে দণ্ডচুম্বকের উপরে? দণ্ডচুম্বকের উপর প্রযুক্ত টর্ক, ধরুন একটা সুষম চৌম্বক ক্ষেত্র বি, বি হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র, যেখানে বি হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এবার এটা কি এম, কিউ এম মেরু শক্তি সম্পন্ন একটি এল দৈর্ঘ্যের দণ্ড চুম্বককে বি এর সহিত থিটা কোণে স্থাপন করা হলো। তাহলে কেমন এটা স্থাপন করেছে এরকম, থিটা কোণ বলতে কার সাথে হবে? এই চৌম্বকটার অক্ষ, কোনটা হচ্ছে অক্ষ, এই কেন্দ্র বরাবর কত করে থিটা কোণে আবর্ত রাখা হয়েছে। তাহলে এদিকটা কী হবে? এখানে এটা ডাইরেকশন বি, এদিক থেকে এদিকে, মানে কি এখানে কোথাও নর্থ আছে আর এখানে কোথাও সাউথ আছে, তাহলে নর্থ থেকে সাউথের দিকে এটাকে হবে সাউথ, এটা নর্থ। তা টর্ক কত হবে? তাহলে দেখো এখানে যদি মেরু শক্তি কিউ এম হয় তাহলে এখানে বল কাজ করবে এফ, কত হবে? এফ ইকুয়াল টু কিউ এম বি। তড়িৎ ক্ষেত্রে কত হয়? কিউ ইন্টু ই, এখানে কত হবে? কিউ এম ইন্টু বি। এদিকে কত কাজ করবে? এফ ইকুয়াল টু কিউ এম ইন্টু বি। তাহলে একই পরিমাণ বল একটা নির্দিষ্ট দূরত্ব রেখে ক্রিয়া করছে, অর্থাৎ ক্রিয়ারেখার আদান্য ক্রিয়ারেখা এদের একই নয়, এরা সমান এবং সমান্তরাল, তাহলে কি টর্ক প্রযুক্ত হবে? সে টর্কের মান কত হবে? যে কোনো একটা বল ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা? এটা লম্ব দূরত্ব নয়, কিন্তু এর ক্রিয়ারেখা হচ্ছে এদিক বরাবর, এর ক্রিয়ারেখা হচ্ছে এদিক বরাবর, তাহলে এইটা হচ্ছে কি লম্ব দূরত্ব। ও তাহলে কথা হবে টর্ক সমান কত লিখব? বল ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। বলের মান কত? কিউ এম ইন্টু বি। ক্রিয়ারেখার দূরত্ব কত হবে? এনও। তাহলে এটা যদি থিটা কোণ হয় বা এটাও থিটা কোণ হবে, তাহলে এটা মান কত হবে? এটা লম্ব হচ্ছে, লম্ব সমান কত? অতিভুজের সাইন থিটা। এর কার্যক্ষেত্র কথা বলা আছে এল বলা আছে, তাই তো? তাহলে এটা বাই অতিভুজ সমান কত? সাইন থিটা, অর্থাৎ এটা সমান কত? এল সাইন থিটা, অর্থাৎ কত হবে? এটা আমার কিউ এম সমান কিউ এম ইন্টু বি ইন্টু এল সাইন থিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো টর্ক টাউ ইকুয়াল টু কিউ এম ইন্টু এল বি সাইন থিটা। কিউ এল ইন্টু এম মেরু শক্তি ইন্টু দূরত্ব কত হয়? চৌম্বক ভ্রামক, কত হবে? এম বি সাইন থিটা। বা একটা টর্ক ইকুয়াল কত হয়ে যায়? এম ক্রস বি, এটা ভেক্টর ফর্ম। এটাই প্রযুক্ত টর্ক। কত কোণে ঘোরাচ্ছি? থিটা কোণে ঘোরাচ্ছি। প্রথমে এরকম রাখা ছিল, তারপরে থিটা কোণে ঘোরাচ্ছি, তাহলে কত টর্ক প্রযুক্ত হবে? এর খালি মানগুলো বসিয়ে দেবো। 4 নম্বরের ক্ষেত্রে কী হবে? প্রবলেমটার ক্ষেত্রে 4 নম্বর টর্ক ইকুয়াল টু কত হবে? মান, টর্কের মান কত হবে? এম, এর মান কত বলে দেওয়া আছে? 200 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার চৌম্বক ভ্রামক, মানে 200। বি এর মান কত বলা আছে? 3 নিউটন, শুধু 3 দেখালাম, 0.3, ঠিক আছে। তারপর কত হচ্ছে? অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, তাহলে ইন্টু সাইন 30, তাহলে কত আসছে? সাইন 30 মান কত? হাফ, হাফ বসালাম এখানে, তাহলে 30 নিউটন মিটার। এটা হলো কি প্রযুক্ত টর্কের মান।
নোট করে নাও। এবার দেখো ম্যাগনেটিক পোটেনশিয়াল অর্থাৎ ম্যাগনেটিক পোটেনশিয়াল 5 নম্বর পয়েন্ট মানে চৌম্বক বিভব। জিনিসটা কি, একটা চৌম্বক ক্ষেত্রে কোনো একটা দণ্ডচুম্বকে রাখা আছে, তাকে থিটা কোণে ঘোরাতে বা কোনো একটা অ্যাঙ্গেলে ঘোরাতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই কী হবে, স্থিতিশক্তির রূপে সঞ্চিত থাকবে। যে কোনো বস্তু যে কার্য করে সেই কার্যটা কী করা হয়, যে তার মধ্যে যে সঞ্চিত থাকে শক্তিটা সেটা হচ্ছে স্থিতিশক্তি। এই একটা বস্তুকে তুলেছি এই উচ্চতা পর্যন্ত, তাহলে এখানে একটা কার্য করতে হয়েছে, সেই কার্যটা এখানে কী হয়, স্থিতিশক্তির রূপে সঞ্চিত থাকে। তাহলে কী লিখবো এটার, সুষম চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে সুষম কেন নিই, সবসময় আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য সুষম নেওয়া হয়, আর অসম হলে কী হবে, সেক্ষেত্রে ক্যালকুলেশনের প্রবলেম হবে। আর সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো চুম্বককে ঘোরাতে বা কোনো দণ্ডচুম্বককে ঘোরাতে যে কার্য করা হয় তাকেই বলে ম্যাগনেটিক পোটেনশিয়াল। কত কার্য করতে হবে, ধরো একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে বি, একটা দণ্ডচুম্বককে রাখা হয়েছে, কত কোণে রাখা হয়েছে, থিটা কোণে রাখা হয়েছে। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রে এম চৌম্বক ভ্রামক সম্পন্ন একটা দণ্ডচুম্বককে রাখা হয়েছে কোথায়, সুষম চৌম্বক ক্ষেত্রে। তাহলে কি মনে করি এম চৌম্বক ভ্রামক সম্পন্ন একটি দণ্ডচুম্বককে সুষম চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে স্থাপন করা হলো। তাহলে স্থাপন করলে কী হবে, একটু আগে করেছিলাম টর্ক প্রযুক্ত হবে, তাই তো। সে টর্কের মান কত, তাহলে দণ্ডচুম্বকের উপর প্রযুক্ত টর্ক কত হবে, টাউ ইকুয়াল টু এম বি সাইন থিটা। এখানে ভেক্টর চিহ্নে মড দিলাম, অর্থাৎ মান, টর্কের মানটা কত হবে, এম বি সাইন থিটা। দেন এম হচ্ছে কি চৌম্বক ভ্রামক, বি হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের মান, আর থিটা যতক্ষণে ঘোরাচ্ছি। এবার এই চুম্বকের থিটা কোণে বা ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার্য ডি ডাব্লিউ এগুলো কথা হবে টর্ক ডি থিটা, তাই তো। আমার রৈখিক ক্ষেত্রে কি হয়, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কী হয়, বস্তু সরণ হয়। তাহলে বল প্রয়োগ করে যদি বস্তু সরণ হয় তখন কী বলা হয়, কার্য করা হয়েছে। তাহলে সেখানে কার্যের মান কত হয়, ডাব্লিউ ইকুয়াল টু বা ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস, বল ইন্টু সরণ। ঠিক আবর্তগতির ক্ষেত্রে তখন বলের জায়গায় কী আসবে, টর্ক আসবে, আর সরণের জায়গায় কী আসবে, থিটা আসবে। এখানে কৌণিক সরণ নেব আর এখানে টর্ক নেব। আবর্তর সাথে এটাই পার্থক্য। তাহলে দেখো এটাকে যদি থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরায়, যদি অর্থাৎ চুম্বকটিকে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ সমান কত হবে, ইন্টিগ্রেশন
কত হয় টর্ক ইন্টু ডি থিটা, কত θ1 থেকে θ2 লিমিট দিয়ে দিলাম, কত আসবে এটা মান বসাও, এম বি সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে এম বিটা কি ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, θ1 θ2 লিমিট দাও, তাহলে এম বি বাইরে বের করলাম, এম বি তাহলে সাইন থিটা θ1 থেকে θ2, সাইন থিটা ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কস থিটা, আর সাইনের ডেরিভেটিভ কত হবে কস, সাইনের ডেরিভেটিভ কস আর ইন্টিগ্রেশনও কস, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস হবে, কথা হলো ওটা সমান মাইনাস এম বি কস থিটা লিমিট কত মাইনাস θ1 থেকে θ2 সমান কত আসছে মাইনাস এম বি কস θ2 মাইনাস θ1 কস θ1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কোনটা θ2, লোয়ার লিমিট কোনটা θ1, এখান থেকে কী লেখা যাবে, অতএব ডাব্লু সমান কথা হবে এই মাইনাসটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কথা হবে এম পি কস θ1 মাইনাস কস θ2, দেখো এখানে θ1 ছিল, এটা এখানে চলে এসছে, সামনে চলে এসছে, কারণ কি মাইনাসটা ঢুকিয়ে দিয়েছি, এটা কি কৃতকার্যের মান, আর এটাই কী হবে বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, এই দণ্ডচুম্বকের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, নোট করে নাও। বা কেস 1, যদি এরকম হয় ধরো চৌম্বক ক্ষেত্রে এরকম আছে, দণ্ডচুম্বক এরকম আছে, তাহলে এটা চৌম্বক ক্ষেত্রে যদি অভিমুখ হয় তাহলে এদিকে কত আছে এন আছে, এটা এস আছে, তাহলে এটা এস এটা এন হবে, তাহলে প্রাথমিক অবস্থান থিটা মান কত, তখন তো থিটা ছিল কোনটা, এটা থিটা ছিল, তাহলে এটা কেমন আছে এখন, এটা এরকম আছে, মানে অ্যাঙ্গেলটা কমে কথা হলো জিরো হলো, এটা অ্যাঙ্গেলটা জিরো এই মুহূর্তে বাড়ছে থিটা, তাহলে θ1 ইকুয়াল টু কথা হবে এক্ষেত্রে θ1 ইকুয়াল টু 0 আর θ2 ইকুয়াল টু এনি অ্যাঙ্গেল থিটা ধরলাম, অর্থাৎ এই জিরো থেকে একটা কোণে, অর্থাৎ জিরো থেকে থিটা কোণে আমি ঘোরাচ্ছি, তো সেক্ষেত্রে কী কাছে কথা হবে ডাব্লু ইকুয়াল টু হবে কত এম বি কথা হবে কস 0 মাইনাস কস থিটা, অর্থাৎ এম বি এম বি 1 মাইনাস কস থিটা। কৃতকার্য ভেক্টর না স্কেলার, স্কেলার কোয়ান্টিটি, আর স্কেলার কোয়ান্টিটি হলে ডট প্রোডাক্ট হয়, তাহলে দেখো এখানে কেবল সাম্য অবস্থা থেকে ঘোরাচ্ছি, সাম্য অবস্থা মানে কি থিটা ইকুয়াল টু 0। কেস 2 কী হবে, কেস 2 যদি প্রথমে এটা চৌম্বক ক্ষেত্র আছে বি আর দণ্ডচুম্বকটা এইভাবে আছে, তাহলে প্রথমে থিটা কত আছে, θ1 কত আছে, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এখানে θ1 ইকুয়াল টু 90 ডিগ্রি, θ2 ইকুয়াল টু থিটা কোণে ঘোরাচ্ছি, 90 ডিগ্রি থেকে যে কোনো কোণে ঘোরাচ্ছি, সেক্ষেত্রে কথা হবে ডাব্লিউ ইকুয়াল টু এম বি কস 90 মাইনাস কস থিটা, এর মান কথা হবে 0, তাহলে মাইনাস এম বি কস থিটা। তাহলে এখানে দুটো কেস আছে, দুরকম মনে রাখবে, এটা একটা সময় অ্যাপ্লাই হবে, এটা একটা সময় অ্যাপ্লাই হবে, যখন দণ্ডচুম্বকটা ইনিশিয়ালি কথা হবে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব থাকবে তখন কথা হবে মাইনাস এম বি কস থিটা, অন্যথা কী হবে 1 মাইনাস কস থিটা সাম্যাবস্থা থেকে হলে, অ্যানি পজিশনের ক্ষেত্রে হবে কস θ1 মাইনাস θ2, এটা হচ্ছে ফার্স্ট, এখান থেকে সব আসছে। এবার তোমার খেয়াল রাখতে হবে যে প্রাথমিক অবস্থায় কেমন ছিল, হুট করে এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা ইউজ করে দেবে না কোনো সময়, নোট করে নাও। এরপর দেখো ভেরিয়াস টার্ম, একটা অঙ্ক আছে না, না এটা 6 নাম্বার পয়েন্ট, সরি এটা 6 নাম্বার পয়েন্ট, এটা 6 পয়েন্ট, এটা 7 পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কী বলা আছে যে একটি লোহার খণ্ডকে কী করে দণ্ডচুম্বক বা চুম্বক আকর্ষণ করে, তাহলে সেই গতিশক্তি আসছে কোথা থেকে, তাই দণ্ডচুম্বকটা যখন চুম্বক করা হয়েছে তখন তার মধ্যে কি যখন এটা কি এটা দণ্ডচুম্বক রাখা আছে, ঠিক আছে এনএস রাখা আছে, এখানে লোহার দণ্ড আছে, খণ্ড আছে লোহা, তাহলে একে কী করবে আকর্ষণ করবে,
তাই তো? আকর্ষণ করলে কি গতিশীল হবে বা গতিশক্তি পাবে। তাহলে যখনই একে আকর্ষণ করবে তখন এর মধ্যে একটি স্মৃতিশক্তি জমা হবে, স্মৃতিশক্তি জমা হবে। একটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করছে, তার মানে কি স্মৃতিশক্তি জমা হচ্ছে। বস্তুকে ওপরে তুলে দিলাম ভূপৃষ্ঠ থেকে, তার মধ্যে কী জমা হলো, পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্মৃতিশক্তি জমা হবে। তারপর ছেড়ে দিলে কী হবে, সে ধপাস করে পড়বে, তাই তো? তাহলে যখনই বস্তুটা ছেড়ে দিলাম সে কী হলো, আকর্ষণ বল প্রভাবে আসছে। ধরুন এটা পৃথিবী, এটা একটা বস্তু ওপর ছেড়ে দিচ্ছি, তো ছেড়ে দেবো কী হবে, এটা হঠাৎ দিকে চলে আসবে। তাহলে কী হবে, যখনই একটা বস্তুকে একটা দণ্ডচুম্বক আকর্ষণ করে তখন তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয়। তাহলে যখন দণ্ডচুম্বক বা চুম্বক লোহার খণ্ডকে আকর্ষণ করে তখন লোহার খণ্ডে স্থিতিশক্তি সঞ্চিত হয়, যা গতিশক্তিতে রূপান্তর হয়। বস্তু যত কাছে আসবে তত কী হবে, স্মৃতিশক্তি কমবে আর গতিশক্তি বাড়বে। বস্তু যত কাছে আসবে স্মৃতিশক্তি কমবে এবং গতিশক্তি বৃদ্ধি পাবে। নোট করে নাও। এবার দেখো ভ্যারিয়াস টার্ম রিলেটেড টু দ্য ম্যাগনেটিজম। রিলেটেড টু ম্যাগনেটিজম। এক নম্বর কী আছে, চৌম্বক ক্ষেত্র। আগে এগুলো বলা হয়েছে, চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড। আগে লেখানো হয়েছে বলে লেখাচ্ছি না। চৌম্বক ক্ষেত্র কী বলা হয়েছিল, এখানে একটা চৌম্বক, একটা দণ্ডচুম্বক আছে, বা একটা হচ্ছে কি পোল আছে, হয় এন পোল বা এস পোল, এন পোল বা এস পোল, বিচ্ছিন্ন আইসোলেটেড, যেটা সম্ভব নয় তবু আমি ধরে নিলাম। তাহলে এ কী করবে, যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারবে, এর চারিপাশে যতদূর পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ অর্থাৎ প্রভাব বিস্তার করতে পারবে সেই এরিয়াটাকে বলবো কি আমরা চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা চৌম্বক তার চারিপাশে যতটা ক্ষেত্রফল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে তাকে বলবো কি আমরা চৌম্বক ক্ষেত্র। আগে পড়েছি, ঠিক আছে। ক্ষেত্র মানে কি এরিয়া। 2 নম্বর পয়েন্ট কী আছে, আর লেখাচ্ছি না এটা যেহেতু আগে বলেছি, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। চৌম্বক বলরেখা কি তড়িৎ বলরেখার মতোই একই জিনিস, কি হয় একটু পার্থক্য আছে। নর্থ পোল, আইসোলেটেড নর্থ পোল, এটা আইসোলেটেড নর্থ পোল ধরে নাও, এন আইসোলেটেড এন পোল, বা যদি এস থাকে আইসোলেটেড এস পোল, বা এখানে দণ্ডচুম্বক আছে ধরে নাও, এটা এন এটা এস। তাহলে কী বলছে, সবসময় নর্থ পোল থেকে নির্গত হবে, লম্বভাবে নির্গত হবে, এবং সাউথ পোলে কী হবে প্রবেশ করবে সবসময়। তাহলে সাউথ পোলে প্রবেশ করবে, নর্থ পোলে থেকে বেরোবে, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে প্রবেশ করবে। এবং এটা কি চৌম্বকের ভেতরেও থাকবে। তড়িৎ ক্ষেত্রে কী হয়, তড়িৎ বলরেখাগুলো মানে পদার্থের ভিতরে অবস্থিত থাকে না, কিন্তু এক্ষেত্রে কী হবে চৌম্বক বলরেখা চৌম্বকের ভেতরে থাকবে। আর এটা হচ্ছে কি বদ্ধ লুপ। কেন বদ্ধ লুপ, কারণ এই আইসোলেটেড
এস পোল বা এন পোল সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। পৃথক যত ছোটো কি ভাঙো, এই চৌম্বকটাকে যত ছোটোই ভাঙো না কেন, অনুপরমাণু লেভেল পর্যন্ত সবসময় একটা এন এবং একটা এস পেয়ে যাবে। তাহলে এই দুটোকে আলাদা করা যাবে না। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তৈরি করা হয় বা ধরে নেওয়া হয়, কেমন, ধরো এটা একটা দণ্ডচুম্বক আছে, এটাকে জলে ডুবিয়ে দেওয়া হয়, এটা কর্কের মাধ্যমে, এটা কর্কে ছিপি নেওয়া হয়, সেই ছিপিতে ডুবিয়ে দেওয়া হয়। ডুবিয়ে দিলে কী হয়, শুধু এইটুকু বেরিয়ে থাকে, এটা কী করে হয়, নর্থ বা সাউথ পোলের মতো আচরণ করে। তাহলে কি, যদি নর্থ এবং সাউথ পোল যদি অস্তিত্ব না থাকে, বিচ্ছিন্ন, তার মানে কি নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকবে, নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকছে এবং চুম্বক ভেতরে অবস্থিত থাকছে, তাহলে কি বদ্ধ বল রেখা হয়ে গেল। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, বিচ্ছিন্ন আইসোলেটেড নেগেটিভ বা পজিটিভ চার্জ সম্ভব। তার মানে কি এখান থেকে বেরোলো, ঠিক আছে, এবং এখানে অসীমিক কোথাও এখানে ঢুকলো, তাহলে এটা কী হবে, বদ্ধ হওয়ার কোনো কোশ্চেন আসছে না, কারণ এটা পৃথক পৃথক। এখান থেকে বেরিয়ে গেল, যেখানে ঢুকবে ঢুকুক গো, অসীমে কোথাও আছে একটা সাউথ পোল, সেখানে ঢুকবে। কিন্তু এখানে কী হবে, সবসময় নর্থ সাউথ একসাথে থাকে, তাই এটা কী হবে, বদ্ধ বলরেখা। মনে রাখবে, চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বলরেখা, কিন্তু তড়িৎ বলরেখা হচ্ছে কি বদ্ধ বলরেখা নয়। এর এর প্রপার্টি কী, এটা কি নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রকে আগে বলেছি তাই আমি লেখাচ্ছি না, চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্যে কী করা হয়, চৌম্বক বলরেখার ধারণা নেওয়া হয়, অর্থাৎ এটা কাল্পনিক রেখা। চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্যে চৌম্বক বলরেখার কল্পনা করা হয়। এগুলো সবসময় কি নর্থ পোল থেকে সাউথ পোলে ঢোকে এবং কী হবে, লম্বভাবে বেরোবে এবং লম্বভাবে ঢুকবে, এবং দুটো বলরেখা কোনো সময় ছেদ করবে না পরস্পরকে। দুটো বলরেখা যদি পরস্পরকে ছেদ করে, অর্থাৎ যদি এরকম হয়, তাহলে কী হবে, একই বিন্দুতে দুটি বক্ররেখা বা এটা বক্র হতে পারে বা স্ট্রেট লাইন হতে পারে, বক্ররেখার পর কীভাবে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে একই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে দুটো অভিমুখ নির্দেশ করে, যেটা সম্ভব নয়, ঠিক আছে। একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একটাই হবে, তাই কীভাবে দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। এবার দেখো ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের বাংলা কি আমিও ভুলে গেছি, ফ্লাক্সই বলা হয়। তো চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক বি পয়েন্ট চৌম্বক ফ্লাক্স কি, ধরো কোনো একটা তল আছে, কল্পনা করলাম, এটা তল কীরকম কল্পনা করলাম, তাহলে এর মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা পাস করবে সেটা হবে কি চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। কেমন হতে হবে, এক নাম হচ্ছে কি লম্বভাবে পাস করতে হবে, লম্বভাবে। যদি তলটা এরকম থাকতো আর বলরেখা এরকম পাস করছে, সেক্ষেত্রে কী করব, আমার বলা হচ্ছে কি তলের মধ্যে লম্বভাবে প্রবেশ করবে, তাহলে আমি এই তলটার একটা কী করব, তার লম্ব অংশ নিয়ে নেব। সে কথা হবে যে থিটা কোনো থাকে, তার কথা হবে এটা অক্ষ, এটা অক্ষ, থিটা কথা হবে এটা এ কস থিটা। তাহলে এই থিটার মধ্যে যতগুলো বলরেখা পাস করবে সেটা হচ্ছে কি চৌম্বক ফ্লাক্স। তাহলে কি, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে কোনো তলের মধ্যে লম্বভাবে যতগুলি চৌম্বক বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ক্ষেত্র কী ছিল, চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয় অনেক সময়, তাহলে এর একক কত হবে, ইউনিট কত হবে, তার মান কত হবে, ফ্লাক্স ফাই দিয়ে প্রকাশ করা হয়, কে ফাই, চৌম্বক ফ্লাক্স বা ফাই, কে ফাই সমান কত হয়, বি এ, বি ডট এ বলতে পারো, দিয়ে ভেক্টর দিয়ে রাখো বি ডট এ, এটা একটা সংখ্যা, একটা স্কেলার কোয়ান্টিটি, ইউনিট কত,
ওয়েবার, সি যেটা হচ্ছে এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট কী হবে ম্যাক্সওয়েল। এক ওয়েবার সমান কত হয় 10⁸ ম্যাক্সওয়েল। এবার যখনই ফ্লাক্স ডেনসিটি চলে আসবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ এটা যখন ডিনে পয়েন্ট আসবে তখন ডেনসিটি মানে কি ঘনত্ব। এখানে ঘনত্ব বলতে কিনবো একক ক্ষেত্রফলে, মানে এখানে হচ্ছে কি যাই ক্ষেত্রফল হোক, এটা ধরুন 10 সেমি স্কোয়ার আছে, তাহলে 10 সেমি স্কোয়ারের মধ্যে 5000 গেল, তাহলে 1 সেমি স্কোয়ার কত যাবে, তাহলে 5000/10 ধরুন এটা মিটার স্কোয়ার ধরলাম, এটা আমি মিটার স্কোয়ার, তাহলে 10 কত হলো আমার 500। এটা হবে কি তখন চৌম্বক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে যে কটি চৌম্বক বলরেখা নির্গত হয় বা পাস হয় তাকে বলা হয় কি চৌম্বক প্রবাহ ঘনত্ব। এবার দেখো যখন পাস হবে কখন, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে ধরুন একটা সাবস্টেন্স, তাহলে কী লিখবে এটা, দেখো এটা লেখা যাবে যে একক ক্ষেত্রফলে বা সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো বিন্দুতে, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে তাকে বলে চৌম্বক প্রবাহ ঘনত্ব। ফ্লাক্সের বাংলা হচ্ছে প্রবাহ। তাহলে আবেশী রেখা কেন বলা হলো, তাহলে কথা হবে এর কথা হবে বি, এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, বি ইকুয়াল টু কথা হবে φ/a, এর কত ইউনিট কত ওয়েবার পার এ বলতে মিটার স্কোয়ার, অর্থাৎ ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে কি এসআই ইউনিট। সিজিএস ইউনিট কথা হবে বাইরে বলা কি টেসলা, সিজিএস কথা হবে সিজিএস গস, 1 টেসলার সময় কথা হবে 10⁴ গস। এবার দেখো কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে আমি ধরে নাও, এবার আমরা নোট করে রাখবে, মাঝে মাঝে সংজ্ঞা দেয় কিন্তু এটার, একটা সুষম চৌম্বক ক্ষেত্র বি নট, এর মধ্যে একটা পদার্থ রাখা হলো, একটা লৌহখণ্ড রাখা হলো, বা একটু নোট করে নাও এটা। দেখো একটা সুষম চৌম্বকক্ষেত্র বহিস্থ চৌম্বকক্ষেত্র বি নট, এখানে একটা বস্তু রাখা হয়েছে, সেই বস্তু রাখলে কী হবে, ধরুন এটা চৌম্বক পদার্থ লোহার নিকেল বা কোবাল্ট হবে, তো যখনই সেটা চৌম্বক ক্ষেত্রে রাখবো তখন কী হয় আবেশ সৃষ্টি হবে। যেমন তড়িৎ ক্ষেত্রে দেখেছিলি কি এখানে যদি প্লাস আধান থাকে বৃহৎ মানের, এবার এই ধাতব পরিবাহীর কাছে যদি রাখা হয় তাহলে কী হবে, এটা প্লাস আছে মানে কি এদিকটা কথা হবে নেগেটিভ আবেশ হবে, আর এদিকে পজিটিভ আবেশ হবে, তার আবেশ সৃষ্টি হচ্ছে এখানে। তো এখানেও কী হবে আবেশ সৃষ্টি হবে। তো দেখা যাবে কি যেখানে এটা বি নটের ডাইরেকশন এদিকে, তার মানে অর্থ কি এখানে আছে কত এন মেরু কোথাও আছে আর এদিকে এস আছে, তাহলে এইখানে কি তৈরি হবে এই সাবস্টেন্স, মানে এটার ক্ষেত্রে আবেশ হয়ে কী হবে যে এইদিকে কোথাও এস মেরু তৈরি হবে আর এখানে এন মেরু তৈরি হবে। তাহলে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে যখন আমি একটা বস্তুকে রাখছি তখন সে আবিষ্ট হবে, আবিষ্ট হয়ে কী হবে এদিকে এস মেরু উৎপন্ন হবে, এদিকে এন মেরু উৎপন্ন হবে। তাহলে দেখো একটা বহিস্থ বলরেখা আছে, তাহলে এটা যদি আবিষ্ট হয় তাহলে এর জন্য একটা বলরেখা উৎপন্ন হবে, কারণ এটা তখন কী করবে এটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে, তখন কী এর বলরেখা কী হবে নর্থ থেকে বেরিয়ে সাউথে যাবে,
তাই তো, নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকবে, তার মানে ভিতরেও কি বলরেখা থাকবে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রে যখন আমি নির্ণয়, মানে এই পদার্থের ক্ষেত্রে যখন নির্ণয় করব ফ্লাক্স, তখন এখানে কী হচ্ছে, শুধু বহিস্থ থাকছে না, এর আবেশের জন্য সৃষ্ট চৌম্বক বলরেখাও থাকছে। তাহলে এর ভিতরে কি থাকছে, যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রের জন্য আছে বলা হয় কি আবেশী চৌম্বক ক্ষেত্র, আর এটা কি আবিষ্ঠ চৌম্বক ক্ষেত্র, দুটোই বর্তমান ভিতরে। তাহলে বি নটটা কি, বি নট হচ্ছে কি আবেশী চৌম্বক বলরেখা, আবেশী চৌম্বক বলরেখা, বাকি হলো বহিস্থ বলরেখা, বহিস্থ চৌম্বক ক্ষেত্রের বলরেখা। আর আমি এটাকে ডিনোট করলাম কি দিয়ে, বিএন দিয়ে বা বিএম দিয়ে, বিএম। তাহলে বিএমটা কি বলবো, সাময়িক আবিষ্ঠ, কারণ এই চৌম্বক ক্ষেত্রে সরিয়ে দিলে এটাও আবার নষ্ট হয়ে যাবে। তাহলে সাময়িক আবিষ্ঠ চুম্বকন রেখা। অর্থাৎ লাইন অফ ম্যাগনেটাইজেশন, চুম্বকন রেখা। তাহলে বি কত বলবো, চৌম্বক প্রবাহ ঘনত্ব কী হবে এক্ষেত্রে, চৌম্বক প্রবাহ ঘনত্ব বি সমান কত হবে, বি নট প্লাস বিএম। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত আবেশ রেখা, যেটা আবেশ রেখা বলেছিলাম কোনটা, তাহলে এই দুটোকে বলা হয় কি আবেশ রেখা, দুটোকে মিলে বলবো কি এটা হচ্ছে কি আবেশ রেখা বিটা। তাহলে অতিক্রান্ত আবেশ রেখাকে বলা হয় কি চৌম্বক প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেনসিটি। নোট করে নাও জিনিসটা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টপিক দেখো, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অর্থাৎ চৌম্বক ভেদ্যতা। ই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা কী জিনিস, তড়িৎ ভেদ্যতা কী জিনিস জেনেছো নিশ্চয়ই, সংজ্ঞাটা বলেছেন স্যার হয়তো। তড়িৎ ভেদ্যতা যে জিনিস সেটা হচ্ছে এই চৌম্বক ভেদ্যতা একই রকম জিনিস। কেমন, ধরো এটা ফ্রি স্পেসে আছে এরকম একটা বলরেখাগুলো, চুম্বকন ক্ষেত্র এইচ, যেটা বলেছিলাম কি কোনো একটা তারের জন্য, এটা একটা তার আছে, তারের জন্য কী হবে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, বা দণ্ডচুম্বক আছে সেই দণ্ডচুম্বক জন্য সৃষ্টি হবে। তা যে পরিমাণ সৃষ্টি হচ্ছে সেটা কী হচ্ছে, কী দিয়ে প্রকাশ করা হয়, এইচ দিয়ে প্রকাশ করা হয়। আর কি কোনো একটা পদার্থের মধ্যে বা কোনো একটা মাধ্যমের মধ্যে যে পরিমাণ ঢুকবে, কি অনুপাতে ঢুকবে, সেই অনুপাতটাকে বলা হয় কি চৌম্বক ভেদ্যতা। কারণ তুমি আমার প্রতি রেগে গেছো, তোমার সাথে আমার সম্পর্ক ভালো, তো তুমি যে পরিমাণ রেগে গেছো সেটা হচ্ছে কি এইচ, আর তুমি যতটা প্রকাশ করতে পারছো সম্পর্কের জন্য সেটা হচ্ছে কত বি, আর এদের অনুপাত হচ্ছে কি মিউ, চৌম্বক ভেদ্যতা। একটা মাধ্যম বা বায়ুর মধ্যে কতকগুলি বলরেখা, একটি মাধ্যমের মধ্যে বা বায়ুর মধ্যে কতগুলি বলরেখা প্রবেশ করবে বা প্রবেশ করতে পারবে
পারবে তার পরিমাপের মাত্রা এটাকে বলা হয় কি ডিগ্রি অর এক্সটেন্ট অর্থাৎ একটা মাধ্যমের মধ্যে বা বায়ুর মধ্যে কতগুলি বলরেখা প্রবেশ করতে পারবে তার মাত্রাটাকে বোঝায় কি চৌম্বক ভেদ্যতা মিউতে প্রকাশ করা হয়। হেনরি মিটার ইনভার্স এটা হচ্ছে এসআই ইউনিট মিউয়ের। এবার আসবে কি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক জিনিসটা কি, যখনই আপেক্ষিক বলে দিচ্ছি তখন মানে কি কারো সাপেক্ষে বিচার করা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। একে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো একটা সলিনয়েডের ক্ষেত্রে কত হয়, চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, বি ইকুয়াল টু মিউ নট এন আই। কখন হবে, যখন এখানে একটা বায়ু মাধ্যম রাখা আছে, এখানে বায়ু মাধ্যমের পরিবর্তে যদি অন্য একটা মাধ্যম রেখে দেওয়া হয়, অন্য একটা লোহার দণ্ড বা অন্য কিছু ঢোকানো হলো, তার চৌম্বক ভেদ্যতা কথা হচ্ছে মিউ। তখন কথা হবে বি ইকুয়াল টু মিউ নট জায়গায় কথা হবে এন আই। তাহলে তো অনুপাতটা কথা আসছে বায়ু মাধ্যমের জন্য অন্য মাধ্যমের জন্য কথা আসছে আমার, তাহলে মিউ এন আই বাই মিউ নট এন আই, তাহলে কথা হবে মিউ বাই মিউ নট। এটাকে বলা হয় কি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় কি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। অনেক সময় চৌম্বক ভেদ্যতার এক সংজ্ঞা চায়, তখন এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সংজ্ঞা লিখলে কিন্তু কেটে দেবে, কারণ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা জিনিসটা কী সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। আর আপেক্ষিক চাইলে তখন আপেক্ষিক লিখবে। তো সংজ্ঞাটা কেমন লিখবো, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রতিস্থাপন করলে সলিনয়েডে কী বললাম, শূন্য মাধ্যম ছিল, তারপর বা বায়ু মাধ্যম ছিল, তাকে আমি একটা লোহার রড ঢুকিয়ে দিলাম। তাহলে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রতিস্থাপিত করলে তার মধ্যে চৌম্বক ক্ষেত্রের বা তার মধ্যে চৌম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয় বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষে তাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। তাহলে কি হলো, মিউ আর ইকুয়াল টু মিউ বাই মিউ নট। মানে মিউটা হচ্ছে কি যে পদার্থ দ্বারা রিপ্লেস করছি তার চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ সলিনয়েডের কী ছিল, বি ছিল কত, এখানে কত ছিল শূন্য মাধ্যমের ক্ষেত্রে বি ইকুয়াল টু মিউ নট এন আই বি নট। যখন এটাকে অন্য কোনো একটা মাধ্যম দিয়ে প্রতিস্থাপন করে দিলাম, তার কথা হলো বি ইকুয়াল টু মিউ এন আই। এটা হচ্ছে এই মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এদের অনুপাতটা কী বলবো আমরা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এটা ইউনিট কত হবে ইউনিট ভাবো তোমরা, মিউর ইউনিট বলে দিলাম কত, হেনরি পার মিটার ইনভার্স। তাহলে এর ইউনিট কত হবে ভেবে লিখবে। এবার নোট করে নাও, আজকে পর্যন্তই থাক। এর নেক্সট ক্লাসে
আরও কিছু টার্মের সম্পর্কে আলোচিত হবে, তবে এই টার্মগুলো সব মুখস্থ রাখবে। এখান থেকে সংজ্ঞা মাঝে মাঝে 1 নম্বরে দেয়, সংজ্ঞাগুলো খুব ঘুরিয়ে যে কোনো একটা সংজ্ঞা চাই বা টার্মটা কী জানতে চাওয়া হয়, এটা ভালো করে মনে রাখবে এবং ভালো করে পড়বে। ওদের খুব যত্ন সহকারে পড়াশোনা করবে। ভালো থাকবে।